ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করতে চলেছি আলোকীয় আইসোমার, অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়বতা। তোমরা এর আগে আইসোমার সম্পর্কে প্রাথমিক ধারণা জেনে এসছো, অর্থাৎ গঠনগত আইসোমার বা আইসোমারের শ্রেণীবিভাগ। তাহলে বুঝতেই পারছো যে অপটিক্যাল আইসোমার বা আলোকীয় সমবায়বতা আইসোমারের দ্বিতীয় অংশে, অর্থাৎ ত্রিমাত্রিক আইসোমারের একটি অংশ বা স্টিরিও আইসোমার। এখন দেখো, তাহলে আমরা আলোকীয় আইসোমার কাকে বলবো? আলোকীয় আইসোমার কাকে বলবো? যে সমস্ত যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত এক, ভৌত এবং রাসায়নিক ধর্ম এক। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে পোলারাইজ লাইটের প্রতি তাদের চরিত্রের পার্থক্য। অর্থাৎ দেখো, আলোকীয় আইসোমার আমরা কাদের বলবো? যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই বা সেম, ভৌত ও রাসায়নিক ধর্ম একই বা সেম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে পোলারাইজ লাইট, অর্থাৎ পোলারাইজ লাইট এর প্রতি চরিত্র, পোলারাইজ লাইটের প্রতি এদের চরিত্র বা এদের প্রকৃতির পার্থক্য ঘটে। আরও ভালো করে বললে বোঝা যাবে, পোলারাইজ লাইটের তলকে বিভিন্ন দিকে আবর্তন করে। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা এর সংজ্ঞা দিই, কি দিতে পারি? যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই, ভৌত রাসায়নিক ধর্ম একই, কিন্তু পোলারাইজ লাইট বা পোলারাইজ আলোর তলকে ভিন্ন দিকে আবর্তন করতে পারে, তাদেরকেই বলবো আমরা পরস্পরের আলোকীয় আইসোমার। দেখো, যেসব যৌগের আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা এবং ভৌত ও রাসায়নিক ধর্ম একই, কিন্তু পোলারাইজ লাইট বা পোলারাইজ আলোর তলকে ভিন্ন দিকে আবর্তন করে, তাদের কি বলবো আমরা? আলোকীয় আইসোমার। এছাড়াও দেখো, এর ক্ষেত্রে বলতে পারি যে সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে ভৌত আণবিক সংকেত ও ভৌত রাসায়নিক ধর্ম একই হবে এবং যাদের দর্পণ প্রতিবিম্ব পরস্পরের অভিলেপন হবে না, অর্থাৎ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পাব, বা যাদের দর্পণ প্রতিবিম্ব অভিলেপন যোগ্য নয়, বা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ থাকবে।
প্রকৃতপক্ষে দেখো একটা কথা বলি, এই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ থাকলেই তবেই আলোর তলকে ভিন্ন দিকে ঘোরাবে। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, যে যেসব যৌগের আণবিক সংকেত এবং ভৌত রাসায়নিক ধর্ম একই কিন্তু পোলারাইজ আলোর তলকে ভিন্ন দিকে আবর্তন করে বা ভিন্ন দিকে ঘোরায় তাদেরকে বলবো আলোকীয় আইসোমার। অথবা যাদের আণবিক সংকেত এবং ভৌত রাসায়নিক ধর্ম একই এবং যাদের দর্পণ প্রতিবিম্ব অভিলেপনযোগ্য নয় তাদের কি বলবো, তোমার কি হচ্ছে, পরস্পরের আলোকীয় আইসোমার। বোঝা গেছে? এখন দেখো এই পরস্পরের আলোকীয় আইসোমার বা আইসোমারের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের এখানে কতগুলো নতুন টার্ম এসেছে। দেখো দেখো পোলারাইজ আলোর তল বা পোলারাইজ লাইট বা অভিলেপনযোগ্য দর্পণ প্রতিবিম্ব অভিলেপনযোগ্য নয়, বা যেটা আমরা বেশি সচরাচর বলে থাকি নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। তাহলে এই টার্মগুলোকে আমাদের এখন জানতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো পোলারাইজ লাইট কি সেটাকে আগে দেখে নিই। এখন আমরা দেখে নেব, দেখো পোলারাইজ লাইট। পোলারাইজ লাইটটা কি বলছে, সাধারণ আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আলো যে অভিমুখে গমন করে সেই অভিমুখের সঙ্গে লম্বভাবে বিভিন্ন তলে এর তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একটা তরঙ্গ সৃষ্টি হয়। এবং এই তরঙ্গটা তোমার কি হয় বলেছি, আলো যে অভিমুখে গমন করছে সেই অভিমুখের সঙ্গে লম্বভাবে বিভিন্ন তলে তরঙ্গ কম্পিত হয়। কিসের? চৌম্বকীয় এবং তড়িতের যে ফিল্ড। অর্থাৎ ধরো যদি ধরে নিই আলো এই অভিমুখ বরাবর গমন করছে, তাহলে এদের যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গটা কি হবে, ধরি যদি এইটাকে আমি বলি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কম্পিত হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পিত হবে, জেড অ্যাক্সিস বরাবর কম্পিত হবে, বা ওদের যে অক্ষগুলোর ইন্টারসেকশন বরাবর কম্পিত হবে। অর্থাৎ আলো যে অভিমুখে গমন করছে সেই অভিমুখের সঙ্গে লম্বভাবে বিভিন্ন তলে এবং অসংখ্য তলে কম্পিত হবে। সাধারণ আলো, সেই আলোকে দেখো সাধারণ আলোকে আমরা সাধারণত চিহ্নিত করি এই কারণে এই রূপ দ্বারা, অর্থাৎ এটা বিভিন্ন তলে কম্পিত হচ্ছে, এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর, বা তাদের ইন্টারসেকশন বরাবর, বা তাদেরও ইন্টারসেকশন হতে পারে, এইরূপ বিভিন্ন তলে কম্পিত হচ্ছে। এই আলো কোন তলে? আলো যে অভিমুখে যাচ্ছে তার সঙ্গে লম্বভাবে বিভিন্ন তলে। এখন দেখো এই আলোকে যদি আমরা নাইকল প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে যাই, নাইকল প্রিজমটা কি তোমার ক্যালসিড দ্বারা নির্মিত বা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা প্রস্তুত একটা গ্লাস। এর মধ্যে দিয়ে আলোটাকে যদি আমরা পাঠাই তাহলে তোমার কি হবে, এটা হচ্ছে সাধারণ আলো, অর্থাৎ আমাদের যে সাদা বর্ণের আলো পাওয়া যায়। এখান থেকে দেখো যে আলোটা নির্গত হবে সেই আলোর ওই তড়িৎ এবং চুম্বকীয় ক্ষেত্রের কম্পনটার বিভিন্ন তলে হবে না, যে কোনো একটা তলে। অর্থাৎ বাকি সমস্ত অংশে সমস্ত তলের এই কম্পনগুলোকে নাইকল প্রিজম শোষণ করে নেবে, শোষণ করে নিয়ে কেবলমাত্র একটা তলে এরকম কম্পিত হবে। খেয়াল করো এখানে কি বলেছিলাম, অসংখ্য তলে কম্পিত হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে, একটা তলে কম্পিত হচ্ছে। আচ্ছা এইটাকে বলছি আমরা কি হচ্ছে, দ্যাট ইজ পোলারাইজ লাইট। পোলারাইজ লাইট এইটাকে দেখো অন্য এইভাবেও অনেক ক্ষেত্রে প্রকাশ করা হয়, অর্থাৎ একটা তলেই অনেকগুলো সরলরেখা দ্বারা। এর প্রকাশ এই রকম বা এইরকম যে কোনোভাবে করা যেতে পারে। তাহলে এইটা হলো পোলারাইজ লাইট। যে তলে আলোটা কম্পিত হচ্ছে সেটাকে বলা হয় প্লেন অফ পোলারাইজ লাইট, অর্থাৎ যেটা যদি বলি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর ওই তলে কম্পিত হচ্ছে, তাহলে সেই তলটাকে বলা হয় তোমার কি আছে, প্লেন পোলারাইজ লাইট, যাকে সহজে তোমার কি আছে PPL দ্বারা প্রকাশ করা হয়।
আর এই ঘটনাকে দেখো, এই যে আলোর পোলারাইজেশন হওয়া, এই ঘটনাকে বলা হচ্ছে তোমার কি আছে, পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইট। তাহলে দেখো আমরা পোলারাইজ লাইটটাকে বুঝতে পেরেছি। সাধারণ আলো ভিন্ন তলে তার ম্যাগনেটিক এবং তড়িৎ ক্ষেত্র কম্পিত হয়, নিকেল প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে একটা মাত্র তলে কম্পিত হবে, তাকে আমরা বলবো পোলারাইজ লাইট। তো এখন দেখো এই পোলারাইজ লাইট দিয়ে আমরা কিভাবে যৌগের আলোকীয় আইসোমার বা আলোক সক্রিয়তা নির্ণয় করব। এখন দেখো কোনো যৌগের আলোক সক্রিয়তা বা যৌগটার আলোকীয় আইসোমার আমরা পাবো কিনা সেটা পোলারাইজ লাইট দ্বারা আমরা কিভাবে বুঝবো। প্রথমে দেখো একটা সাধারণ আলো, তাকে নিকেল প্রিজমের মধ্যে দিয়ে পাঠালাম, তাহলে এটা কি হয়ে গেল, পোলারাইজ লাইট। পোলারাইজ লাইট। এবার দেখো এই পোলারাইজ লাইটকে কি করা হচ্ছে, বলছে যে যৌগটা আলোক সক্রিয় কিনা আমরা পরিমাপ করতে চাইছি, তার একটা দ্রবণের মধ্যে দিয়ে পোলারাইজ লাইটকে পাঠানো হয়। সেইটা ধরো এই একটা নল আকৃতির যন্ত্র, যেটাকে আমরা বলছি পোলারিমিটার। এর মধ্যে কি হয়, ওই যৌগটার একটা দ্রবণ অথবা তরল অবস্থায় ওই যৌগটা নেওয়া হয়, নিয়ে তার মধ্যে দিয়ে পোলারাইজ লাইটকে পাঠানো হয়। পাঠিয়ে আমরা এদিক থেকে চোখ রাখবো, অর্থাৎ এদিকে আমরা চোখ রাখবো। চোখ রাখলে আমরা তিনটে ঘটনা লক্ষ্য করতে পারি। ভালো করে খেয়াল করো, তিনটে ঘটনা এদিকে লক্ষ্য করতে পারি। কি হয়, পোলারাইজ লাইট যা ছিল তাই থাকতে পারে, এটা হতে পারে। অথবা তোমার কি হতে পারে, পোলারাইজ লাইট যে তলে ছিল সেই তল থেকে ঘুরে যেতে পারে। ধরো এই তলে পোলারাইজ লাইট ছিল, ঘুরে এই দিকে হয়ে গেছে, এটা হতে পারে। অথবা এর বিপরীত হতে পারে, এই তলে পোলারাইজ লাইট ছিল, এদিকে ঘুরে গেছে। এইরূপ তিনটে ঘটনা ঘটতে পারে। তিনটে ঘটনা ঘটলে এদের ক্ষেত্রে দেখো, যেটা পোলারাইজ আলোর তলকে কোনোভাবে রোটেট করেনি বা ঘোরায়নি, এইরূপ যদি ঘটনা হয় তাহলে আমরা বলবো যৌগটা আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ আলোক নিষ্ক্রিয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যৌগটি বা যৌগের দ্রবণটি কী করছে, আলোর তলকে ঘোরাতে পারেনি। যদি এই রকম দুটো ঘটনা ঘটে, এই দুটোর মধ্যে যে কোনো একটি ঘটে, তাহলে অর্থাৎ যৌগটির দ্রবণ বা তরল অবস্থা কি করেছে, আলোর তলকে ঘোরাতে পেরেছে। এ হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ আলোক সক্রিয়। যে কোণে ঘোরাতে পেরেছে সেই কোণটাকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি, অ্যাঙ্গেল অফ রোটেশন। এবার দেখো এই ঘূর্ণনটা দেখো পরস্পরের বিপরীত। যদি এই ঘূর্ণন হয়, ভালো করে খেয়াল করো, এইটা কোন দিকে ঘূর্ণন হয়েছে, রাইট ডান দিকে অথবা ক্লকওয়াইজ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অর ক্লকওয়াইজ। রাইট হ্যান্ড সাইড অর ক্লকওয়াইজ। যদি আলোর তলকে ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডে ঘোরাই বা ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে সেই ঘটনাকে বলি আমরা ডেক্সটো রোটেশন, এবং আর যৌগটিকে আমরা বলবো ডেক্সটো রোটেটরি বা ডান আবর্তী। ডান আবর্তী বা ডেক্সটো রোটেটরি। এবং এই যৌগটা তাহলে এইটা ডান আবর্তী বা ডেক্সটো রোটেটরি, এবং যৌগটাকে চিহ্নিত করা হয় কি, ডি বা প্লাস সাইন দ্বারা। এই ডেক্সটো বা কথাটা এসছে কোথায়, ডেক্সটোর অর্থ হচ্ছে ডান, সেখান থেকে এসছে ডেক্সটো রোটেটরি। ঠিক একইভাবে দেখো এখানে ঘূর্ণনটা খেয়াল করো, ঘূর্ণনটা কোন দিকে হয়েছে, বাম দিকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর অ্যান্টি ক্লকওয়াইজ।
বাম দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো যৌগ আলোর তলকে বাম দিকে ঘোরায় তাহলে তাকে আমরা কি বলবো, বাম আবর্তী বা লিভো রোটেটরি। লিভো রোটেটরি যাকে চিহ্নিত করা হয় দেখো ছোট হাতের এল অথবা মাইনাস চিহ্ন দ্বারা। তাহলে আমরা কি দেখলাম, কোনো পোলারাইজ লাইটকে যদি পোলারিমিটার যন্ত্রে রাখা কোনো যৌগের দ্রবণ অথবা তরল অবস্থার মধ্যে দিয়ে পাঠায়, যদি ওই যৌগের দ্রবণ বা তরল আলোর তলকে যদি না ঘোরাতে পারে, একই থেকে যায়, তাহলে যৌগটি হবে আলোক নিষ্ক্রিয়, তার কোনো আলোকীয় আইসোমার পাবো না। যদি আলোর তলকে ঘোরাতে পারে ডান দিক অথবা বাঁ দিকে, তাহলে হবে অপটিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ আলোক সক্রিয়, তার ক্ষেত্রে আলোকীয় আইসোমার পাবো। যদি যৌগটা তোমার কি আছে ডান দিকে অর্থাৎ আলোর তলকে ডান দিকে ঘোরায়, তাকে আমরা বলি ডানাবর্তী বা ডেক্সটো রোটেটরি বা সংক্ষেপে ডেক্সটোও বলা হয়, যাকে চিহ্নিত করা হয় ডি বা প্লাস চিহ্ন দ্বারা। যদি আলোর তলকে অ্যান্টি ক্লকওয়াইজ বা বাম দিকে ঘোরায়, তাহলে তাকে আমরা কি বলি বাম আবর্তী বা লিভো রোটেটরি, যাকে এল বা মাইনাস চিহ্ন দ্বারা বোঝায়। তাহলে এখানে গেল দেখো আলোর তলকে কীরূপ ঘোরায় তার উপরে নির্ভর করে যৌগের আলোক সক্রিয়তা। তাহলে এখন দেখো আমরা কোনো একটা যৌগ আলোক সক্রিয় কিনা তাহলে কিভাবে বুঝতে হবে, তাহলে তাকে আমার পোলারিমিটার যন্ত্রে দিতে হবে তার দ্রবণ বা কোনো তরল যৌগকে, হয় যৌগটার দ্রবণ অথবা তরল অবস্থায় যৌগটাকে পোলারিমিটার যন্ত্রে দিতে হবে, দিয়ে আমাকে দেখতে হবে যে যৌগটা আলোর তলকে ঘোরাচ্ছে কি ঘোরাচ্ছে না। ঠিক আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কোনো একটা যৌগ দেখে চিহ্নিত করতে হবে যে যৌগটা আলোক সক্রিয় হবে কিনা। আমরা তো আর যৌগটাকে নিয়ে ল্যাবরেটরিতে যেতে পারবো না, তাহলে যৌগটা দেখে আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ কোন শর্তে একটা যৌগ আলোক সক্রিয় হবে। তাহলে এবার আমরা দেখে নেবো দেখো আলোক সক্রিয়তার শর্ত, অর্থাৎ একটা যৌগকে দেখে আমরা কিভাবে বুঝবো আলোক সক্রিয় যৌগ বা যৌগটার কি শর্ত থাকলে সেই যৌগটা আলোক সক্রিয় হবে। প্রথম দেখো বলছে যৌগটি তোমার কি হবে, কাইরাল মলিকুল। কাইরাল মলিকুল অর্থাৎ যৌগটিকে কাইরাল অণু হতে হবে, বা এটাকে অনেক সময় বলা হয় ডিসিমেট্রিক মলিকুল। ডিসিমেট্রিক মলিকুল, এইটাকে ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ডিসিমেট্রিক মলিকুল, অ্যাসিমেট্রিক নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবে অ্যাসিমেট্রিক আছে, অ্যাসিমেট্রিক এবং ডিসিমেট্রিকের পার্থক্য আছে। তাহলে যৌগটাকে কী হতে হবে, কাইরাল মলিকুল হবে। এখানে দেখো যৌগটা কাইরাল মলিকুল কখন হবে, বলছে এর ক্ষেত্রে যদি আমরা দর্পণের অভিলেপনযোগ্য মিরর ইমেজ না পাই, অর্থাৎ উপরিপাতযোগ্য মিরর ইমেজ না থাকে, যৌগটির উপরিপাত যোগ্য দর্পণ প্রতিবিম্ব না থাকে, হয়েছে, বা বলতে পারি নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। তাহলে যৌগটির যদি উপরিপাতযোগ্য দর্পণ প্রতিবিম্ব না থাকে তাহলে যৌগটি হবে কাইরাল অর ডিসিমেট্রিক মলিকুল, তাহলে যৌগটি হবে আলোক সক্রিয়। এখন তাহলে দেখো আমাদের এই জিনিসটা বুঝে নিতে হবে, উপরিপাতযোগ্য নয় এরকম তোমার দর্পণ প্রতিবিম্ব বা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজটা কি বলছে, ভালো করে খেয়াল করে দেখো। যদি আমরা দেখি কোনো একটা যৌগ, ধরো আমরা একটা এর মডেল তৈরি করেছি, এর মাঝে দর্পণ রেখেছি, তাহলে এর একটা প্রতিবিম্ব পাবো এইটা। এখন একে যদি তুলে এনে আমরা এখানে বসাই তাহলে দেখো এক্ষেত্রে তোমার কি হবে, পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে এ যৌগটার দর্পণ প্রতিবিম্ব সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে বা উপরিপাতযোগ্য,
অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, উপরিপাত যোগ্য দর্পণ প্রতিবিম্ব। কিন্তু দেখো আমরা যদি যৌগটাকে পি নিই, পি সেখানে যদি দর্পণ রাখি, তাহলে দর্পণ রাখলে আমরা যে পি এর যে প্রতিবিম্ব পাবো, দেখো এই প্রতিবিম্ব পাবো। এখন দেখো এইটাকে যদি আমি এনে এর উপরে তোমার কি আছে স্থাপন করি, তাহলে তোমার কি হবে, উপরিপাত হবে না। উপরিপাত হবার অর্থ হচ্ছে কি হবে, আগেরটাকে যেটা আমি তুলে এনে রাখবো সম্পূর্ণরূপে আড়াল করে দেবে বা কভার করে দেবে বা ইক্লিপস করে দেবে। এখন এই কাইরাল কথাটা এসছে, দেখো কাইরাল কথাটা এসছে হাত থেকে। যদি আমরা দেখি, দেখো আমাদের হাতের দর্পণ প্রতিবিম্ব, ধরো আমি এই বাম হাতটা রাখছি তোমার দর্পণের সামনে, কীরকম এই জায়গাটায় যদি দর্পণ রাখি, তাহলে তার যে প্রতিবিম্ব হবে তার প্রতিবিম্ব পাবো হচ্ছে এইটা। এখন দেখো তোমরা বোঝার স্বার্থে ধরে নাও আমার এই চারটে আঙুল, বড় আঙুল এইটা ছাড়া এই চারটে আঙুল সমান। এখন আমি এইটার এখানে যদি দর্পণ রাখি কোথায়, বাম হাতটার পাশে, তাহলে আমি যে দর্পণ প্রতিবিম্ব পাবো সেটা হবে ডান হাত। এখন দেখো এই আমি যদি ডান হাতকে তুলে বাম হাতের উপর বসাই, আমি বলেছি কি, ধরে নিলাম আমার বাকি চারটে এই চারটে আঙুল সমান, তাহলে চারটে আঙুল দেখো পরস্পরের উপর উপরিপাত হয়ে গেল। কিন্তু আমার দেখো বৃদ্ধ আঙুল অর্থাৎ বুড়ো আঙুলগুলো দেখো উপরিপাত, এটা দেখো ফাঁকা আছে, উপরিপাত হয়নি। অর্থাৎ হাতের যে দর্পণ প্রতিবিম্ব সেটা উপরিপাত যোগ্য নয়, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার কি আছে, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এবার দেখো এইটা আমরা সাধারণত কিভাবে নির্ণয় করি, দেখো কোনো একটা যৌগের ক্ষেত্রে যদি আমি এই উদাহরণটা দিই, তাহলে এইটা কি হয়ে গেল, এটা দর্পণ প্রতিবিম্ব নয়, অর্থাৎ নন সুপার ইম্পোজ, নন সুপার ইম্পোজ। এবার দেখো যদি আমি একটা উদাহরণ নিই, ধরো তোমার বিআর C2H5, এটাকে আমি দিলাম তলের উপরে, আর গ্যাসের মধ্যে দেখো অর্থাৎ তলের নিচে মিথাইল, অর্থাৎ দেখো 2 বিউটেন। এখন এর এখানে যদি আমি দর্পণ রাখি, দেখো তাহলে দর্পণে কি প্রতিবিম্ব আসবে, ভালো করে খেয়াল করো। দর্পণে যে প্রতিবিম্ব আসবে কি আসবে, দেখো সামনে যেটা আছে সেটা সামনের দিকে আসবে, অর্থাৎ এখানে আসবে এইচ, এই কার্বন, এটা আসবে তোমার বিআর। এখানে দেখো ইথাইল ছিল উপরে, সে উপরেই থাকবে, ইথাইল C2H5। দলের নিচে অর্থাৎ গ্যাসে কে ছিল, মিথাইল, এইটা। এই আমরা দেখো দর্পণ প্রতিবিম্ব পাবো। এবার বলছে দেখো একে আমরা সুপার ইম্পোজ হচ্ছে কি না কীভাবে দেখব, বলছে ঠিক এই বরাবর যদি আমরা একটা দেখো অ্যাক্সিস করি এবং অ্যাক্সিস বরাবর এটাকে যদি রোটেট করি কত, 180 ডিগ্রিতে, 180 ডিগ্রি রোটেট করি। ভালো করে দেখো এটাকে যদি আমি 180 ডিগ্রি রোটেট করি, তাহলে তোমার কি হবে, এই ব্রোমিন আর এইচ এটা তলে আছে, তাহলে এরা তলেই থেকে যাবে। অর্থাৎ 180 ডিগ্রি রোটেট করলে কি আসছে, দেখো বিআর CH। এবার দেখো যখন এটাকে আমি 180 ডিগ্রি রোটেট করছি, তখন কি হবে, মিথাইল উপরে চলে আসবে, ইথাইল তলের নিচে অর্থাৎ বোর্ডের উল্টো দিকে চলে যাবে। তাহলে এখন উইংসে থাকবে কে, মিথাইল, এবং গ্যাসে কে থাকবে অর্থাৎ তলের নিচের দিকে C2H5 হয়েছে, C2H5। এবার তুমি এইটাকে তুলে এনে এর উপরে বসাও, আগের যে মলিকুলটা, এই মলিকুলটার ওপর এটাকে তুলে এনে এই মলিকুলটার ওপর বসাও। দেখো কে কে মিলে যাচ্ছে, মিলবে কে, ব্রোমিন মিলে যাবে অর্থাৎ সুপার ইম্পোজ হয়ে যাবে, হাইড্রোজেন সুপার ইম্পোজ হয়ে যাবে। কিন্তু এখানে দেখো এখানে কি ছিল, মিথাইল ছিল তলের উল্টো দিকে আর এ ছিল তলের উপরের দিকে, ফলে এটা তোমার কি হবে, মিলবে না, অর্থাৎ এটা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হবে। হয়েছে, তাহলে যৌগটার এই শর্ত হচ্ছে যে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হলে তোমার কি হবে,
যৌগটা আলোক সক্রিয় হবে। এবার দেখো তাহলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ আমাদেরকে কিভাবে দেখতে হবে, যৌগটার একটা মডেল করতে হবে, সেটা তার দর্পণ প্রতিবিম্ব করতে হবে, করে তাকে 180 ডিগ্রি রোটেট করতে হবে, রোটেট করে এর উপরে বসাতে হবে, দেখতে হবে মিলছে নাকি। ঠিক আছে, তাহলে সেটা সর্বদা বাস্তব ক্ষেত্রে তোমার কি আছে, আমরা একটা যৌগ দেখে অত কাণ্ড করে বলতে পারবো না। তাহলে এখন এইখানে দেখো আলোক সক্রিয় হওয়ার শর্ত যদি আমরা আরও দেখি, দেখো যে আর কিভাবে আমরা আলোক সক্রিয় হওয়ার শর্ত দেখতে পাবো, বা কি করলে একটা মলিকুল তোমার কি হবে, কাইরাল মলিকুল হবে। সেকেন্ড কেস দেখো, যদি যৌগের মধ্যে যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকে, ভালো করে খেয়াল করো, কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার অর কাইরাল কার্বন যদি থাকে, যৌগের মধ্যে যদি কাইরাল কার্বন থাকে। এখন এইটা দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স করবে কাইরাল মলিকুল আর কাইরাল কার্বন। কাইরাল মলিকুল মিন্স সমস্ত মলিকুলটা কাইরাল, যার এই শর্ত ফুলফিল করছে, কিন্তু কাইরাল কার্বনটা হচ্ছে একটা পার্টিকুলার কার্বনের ক্ষেত্রে ওই যৌগে হয়েছে। কেন এই কারণে বলছি, কারণ আমরা বলছি কাইরাল কার্বন থাকতে হবে তবে যৌগটা তোমার কি হবে, কাইরাল মলিকুল হবে। এই জায়গাটা খুব আমরা প্রাথমিকভাবে কাইরাল কার্বন দেখেই নির্ণয় করব, তা সত্ত্বেও এই জায়গাটা গোলমেলে কেন দেখব আমরা পরের ক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রে কাইরাল কার্বন থাকলেও তোমার মলিকুলটা কাইরাল হচ্ছে না বা ডিসিমেট্রিক হচ্ছে না, বা কোনো ক্ষেত্রে দেখব কাইরাল কার্বন না থাকলেও মলিকুল কাইরাল হচ্ছে। ঠিক আছে, কিন্তু তা হলেও আমরা প্রাথমিকভাবে কি দেখব, যে মলিকুলটার মধ্যে কোনো কাইরাল কার্বন আছে নাকি। এখন দেখো কাইরাল কার্বনটা কাকে বলবো, কাকে বলবো কাইরাল কার্বন? কাইরাল কার্বন হচ্ছে sp3 কার্বন, যার চারটি যোজ্যতায়, চারটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, চারটি যোজ্যতায় চারটি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে। অর্থাৎ দেখো এই একটা কার্বন এ বি সি ডি, এখন যদি শর্ত কি এ নট ইজুকাল টু বি, তোমার নট ইজুকাল টু সি, নট ইজুকাল টু ডি হয়, তাহলে এই কার্বনটা কি হবে, কাইরাল কার্বন, কাইরাল কার্বন হয়েছে। আমরা একটা বাস্তব উদাহরণ নিই, ধরো কার্বন Cl Br হাইড্রোজেন CH3, তাহলে এই কার্বনটা কি হয়ে গেল, দেখো কার্বনটা কি sp3 কার্বন, তার চারটে যোজ্যতা, চারটে ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কাইরাল কার্বন। আমরা অন্য আরও কয়েকটা যৌগকে দেখে নিই। দেখো এইমাত্র আমরা দেখো যে যৌগটা লিখেছিলাম BrCH C2H5 CH3 হয়েছে। এই যৌগটার ক্ষেত্রে দেখো এই যে কার্বন, এই কাইরাল কার্বন, এর সঙ্গে যে চারটে যোজ্যতায় চারটে ভিন্ন গ্রুপ যুক্ত আছে, দ্যাট ইজ কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনকে আমরা স্টার চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এছাড়াও দেখো এরকম হতে পারে যে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ C2H5 CHOH CH3 কাইরাল কার্বন। ঠিক আছে, বা দেখো C2H5, আচ্ছা সর্বদা C2H5 CH2Cl Cl, আমি সহজে দিচ্ছি, এখানে ধরো H, এখানে CH3, এই কার্বনটাও দেখো এর সঙ্গে যে চারটে গ্রুপ যুক্ত আছে, ডিফারেন্ট গ্রুপ, এটা মিথাইল ক্লোরোমিথাইল, তাহলে এটা কাইরাল কার্বন। কিন্তু দেখো যদি এই যৌগটা দেখি CH3 বা ধরো BrCH
CH3 CH3 অর্থাৎ 2 ব্রোমো প্রোপেন। প্রথমটা এইটা কি দিয়েছিলাম দেখো, 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন কাইরাল কার্বন আছে, বা এদের সবগুলোর ক্ষেত্রেই কাইরাল কার্বন আছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো কাইরাল কার্বন নয়, কারণ এর ক্ষেত্রে এই গ্রুপ ডিফারেন্স হলো, এটা সেম গ্রুপ। তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা একবার দেখে নেব এর ক্ষেত্রে মিরর ইমেজ সুপার ইম্পোজ হচ্ছে না নন সুপার ইম্পোজ হচ্ছে। যৌগটা দেখো BrCH CH3 CH3, এখানে আমরা দর্পণ রাখি, তাহলে কি প্রতিবিম্ব পাবো দেখো, C হাইড্রোজেন এদিকে, এই মিথাইল উপরে, এই মিথাইল যেমন নিচে ছিল নিচে। এবার দেখো যৌগটাকে আগের মতোই রোটেট করো, এই অ্যাক্সিস বরাবর রোটেট করো, কত 180-তে রোটেট করো। তাহলে রোটেট করলে যে মলিকুলটা আসবে দেখো, এইটা তলেই থাকবে, অর্থাৎ Br একই থাকবে, 180 রোটেট, হাইড্রোজেন এদিকে চলে আসবে, হাইড্রোজেন। এখন দেখো 180 রোটেট করলে এই CH3 কী হবে, উল্টো দিকে চলে যাবে, এই CH3 উপরে আসবে। তাহলে এখন এই যৌগটাকে ভালো করে দেখো, এই যৌগটাকে তুলে এর উপরে বসাও, সুপার ইম্পোজ হয়ে যাবে, অর্থাৎ এইটা কি সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ, তাহলে সুপার ইম্পোজ যখন করে যাচ্ছে, এটা তোমার কি হলো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমরা দেখলাম এর ক্ষেত্রে কাইরাল কার্বনও নয়, দর্পণ প্রতিবিম্ব সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে, তাহলে এরা তোমার কি হয়ে যাচ্ছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা প্রাথমিকভাবে কি বুঝলাম, প্রাথমিকভাবে যে যৌগের মধ্যে যদি কোনো কাইরাল কার্বন থাকে তাহলে যৌগ তোমার কি হবে, আলোক সক্রিয় হবে, কারণ তার ক্ষেত্রে এই যৌগটা দেখো, এর ক্ষেত্রে যখন আমরা দর্পণ প্রতিবিম্ব করেছিলাম আগে, তখন নন সুপার ইম্পোজ হয়েছিল। তাহলে কেন কাইরাল কার্বন থাকলে কেন আলোক সক্রিয় হচ্ছে, কারণ তার ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব নন সুপার ইম্পোসিবল। এবার দেখো তাহলে আমরা যদি এর আলোকীয় আইসোমার নির্ণয় করি, ধরো এইটা 2 ব্রোমো বিউটেন, এর আলোকীয় এটা আলোক সক্রিয় যৌগ, এর আলোকীয় আইসোমার কি হবে, বলছে এর পাশে যে দর্পণ রাখবো, দর্পণ যে প্রতিবিম্ব আসবে সেটাই হচ্ছে এর আলোকীয় আইসোমার, অর্থাৎ BrCH ইথাইল উপরে, তলের উপরে, তাহলে C2H5 ড্যাশে মিথাইল, এইটা। তাহলে এরা দুজন পরস্পরের তোমার কি আছে, আলোকীয় আইসোমার। এটা যদি তোমার কি হয়, ডি হয়, অর্থাৎ ডেক্সটো বা প্লাস হয়, এটা তোমার কি হবে, এল অর মাইনাস। এখন একটা জিনিস খেয়াল রাখবে, আমরা কিন্তু কোনো যৌগের গঠন দেখে কোনটা ডি বা কোনটা এল বা কোনটা প্লাস কোনটা মাইনাস কখনোই বলতে পারবো না। প্লাস মাইনাস বলার একটাই মাত্র উপায়, যৌগের দ্রবণকে আমাদের পোলারিমিটার যন্ত্রে দিতে হবে, দিয়ে যদি তোমার কি হয় ডান দিকে ঘোরাই তাহলে ডি, অথবা বাম দিকে ঘোরালে তোমার কি আছে, এল। কিন্তু যৌগের গঠন দেখে আমরা বুঝতে পারবো না কোনটা ডি কোনটা এল। আমরা কি বলবো, একটা যদি ডি হয় তাহলে অপরটা কি হবে, এল হয়েছে। তাহলে এইটা কারণ কি, এ তোমার কি আছে, এটা যদি তোমার কি হয় আলোর তলকে ডান দিকে ঘোরায়, ডান দিকে ঘোরায়, এ তোমার কি হবে, বাম দিকে ঘোরাবে, হয়েছে। তাহলে এরা হলো তোমার কি আছে, পরস্পরের আলোকীয় আইসোমার বা দর্পণ প্রতিবিম্ব, হয়েছে।
এই দুটো আলোকীয় আইসোমারকে আবার দেখো বলা হয় এনানসিওমার। এনানসিওমার, এটা মনে রাখবে, আমরা নতুন নতুন টার্ম একে একে শিখতে থাকবো। এনানসিওমার কাকে বলবো? এনানসিওমার পরস্পরের দর্পণ প্রতিবিম্বযুক্ত আলোকীয় আইসোমার। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব যুক্ত আলোকীয় আইসোমার। আইসোমার এইটা দেখো, এই কথাটা থেকে তোমাদের মনে একটা নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা তো দেখলাম আলোকীয় আইসোমার কী হবে, তার দর্পণ প্রতিবিম্ব হলেই আলোকীয় আইসোমার হবে, তাহলে এদেরকে আবার এনানসিওমার বলার দরকার কি? তার সংজ্ঞা দিচ্ছি কি, যে আইসোমারগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব বা পরস্পরের দর্পণ প্রতিবিম্বযুক্ত আলোকীয় আইসোমার। তাহলে নিশ্চিত রূপে তোমাদের দেখো এই প্রশ্নটা মনে অবশ্যই উকি দিচ্ছে যে দর্পণ প্রতিবিম্ব যুক্ত নয় এরকমও আলোকীয় আইসোমার আছে। হ্যাঁ, সেরকমও আলোকীয় আইসোমার আছে, আমরা বলেছি আমরা ধীরে ধীরে শিখব আলোকীয়। তাহলে এখানে আমরা জানলাম এনানসিওমার। এনানসিওমার কোনগুলো? পরস্পরের দর্পণ প্রতিবিম্বযুক্ত আলোকীয় আইসোমার, তাদেরকেই বলবো এনানসিওমার। হয়েছে? এবার দেখো এখানে একটা কথা বলে দিই, তাহলে আমরা কি বললাম? কাইরাল কার্বন থাকলে যৌগটা আলোক সক্রিয় হবে। তবে হ্যাঁ, এখানে দেখো এবার শুরু করছে লিমিটেশন। যৌগের মধ্যে যদি একটা মাত্র কাইরাল কার্বন থাকে তাহলে যৌগটি অবশ্যই আলোক সক্রিয় হবে। যৌগের মধ্যে যদি একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে যৌগটি তোমার কি হবে? আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে। তাহলে এবার দেখো এখানে আমাদের কি হয়ে গেল? এতক্ষণ আমরা কি বলছিলাম যে যৌগের মধ্যে কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার থাকলে যৌগটা আলোক সক্রিয় হবে। এবার কি বলছি? যদি একটাই মাত্র কাইরাল কার্বন থাকে তবেই যৌগটা আলোক সক্রিয় অবশ্যই হবে। তাহলে আর অন্য কিচ্ছু দেখার দরকার নেই, সে অবশ্যই আলোক সক্রিয় হবে। কিন্তু যৌগের মধ্যে যদি একের অধিক কাইরাল কার্বন থাকে তাহলে যৌগটা আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা তার ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? তার ক্ষেত্রে দেখো আমাদের প্রাথমিক যে শর্ত ছিল, অর্থাৎ তোমার কাইরাল মলিকুল হওয়ার যে প্রাথমিক শর্ত নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হচ্ছে সেইটা, সেই শর্ত যদি পূর্ণ করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যদি একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ওই একটাই শর্ত, মৌলটার কাইরাল মলিকুল হওয়ার শর্ত নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। মিরর নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। তাহলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হতে হবে। হতে গেলে দেখো কি হতে হবে? তাহলে এখানে আমাদের আরও কিছু জানতে হবে যে একের অধিক যদি কাইরাল কার্বন থাকে তাহলে তাদের ক্ষেত্রে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ কখন পাবো? বলছে যদি যৌগের মধ্যে কোনো সিমেট্রি, অর্থাৎ যৌগটি কি হবে? এক কাইরাল হবে, কাইরাল হবে কোন শর্তে? কাইরাল হবে সেই শর্তে যদি যৌগের মধ্যে প্রতিসাম্য উপাদান না থাকে। যদি যৌগের মধ্যে কোনো প্রতিসাম্য বা সিমেট্রি না থাকে। যৌগের মধ্যে কোনো প্রতিসাম্য বা সিমেট্রি না থাকে। এখন প্রতিসাম্য বা সিমেট্রি আছে কি না আমরা কি করে বুঝব? অর্থাৎ আমরা বুঝব কোনো প্রতিসাম্য বা সিমেট্রি নাই যদি কোনো প্রতিসাম্য বা সিমেট্রি উপাদান বা প্রতিসাম্য উপাদান না থাকে। এখন প্রতিসাম্য উপাদানগুলো কি?
প্রতিসাম্য উপাদান হচ্ছে তোমার কি আছে, প্রতিসাম্য তল, প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র, সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি এবং 3 নম্বরে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, বা আগে বাংলাটা বলে দিই, পরিবর্তিত প্রতিসাম্য অক্ষ বা অল্টারনেটিং বলছে অল্টারনেট অ্যাক্সিস অফ অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি। এই যদি এই 3টে উপাদান না থাকে তাহলে যৌগটা কি হবে, কাইরাল মলিকুল। কাইরাল মলিকুল। এখন দেখো তাহলে আমাদের এই প্রতিসাম্য উপাদানগুলোকে জানতে হবে। তো আমরা ভিডিওটা ছোট করার কারণে আজকের ক্লাসে এই পর্যন্ত থাক, এর পরের ক্লাসে আমরা প্রতিসাম্য উপাদানগুলো জানব। এরকম কয়েকটি পর্যায়ে আমরা আলোকীয় আইসোমারটাকে শেষ করব।